তো আগের দিনকে আমরা তোমার ওই যে ইওসিনোফিল বেসোফিল তাই তো, নিউট্রোফিল, তারপর হ্যাঁ স্যার, লিম্ফোসাইটস, একটু করে। লাস্ট পড়েছিলাম লিম্ফোসাইটস তাই তো। হ্যাঁ, লিম্ফোসাইটস করেছিলাম ফার্স্ট। লিম্ফোসাইটসের পরে হচ্ছে তোমার তোমাদের বলেছিলাম না যে আমাদের ব্লাডের মধ্যে তিন রকমের সেল থাকে। একটা হচ্ছে ডাব্লিউবিসি, আরবিসি, দেখো একটা হচ্ছে ডাব্লিউবিসি মানে যেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, একটা হচ্ছে আরবিসি রেড ব্লাড সেল, আরেকটার নাম হচ্ছে প্লেটলেট। ঠিক আছে, PLATELETS। এই তিন রকমের সেল দিয়ে আমাদের ব্লাড সেল তৈরি। আর যদি বলি ব্লাড, তাহলে পরে এই তিন রকমের সেল যখন রক্ত রসের মধ্যে, যে জল টাইপের জলীয় যে রস, সেই রসের মধ্যে যখন এই সেলগুলো ভেসে বেড়াচ্ছে সেটা হচ্ছে রক্ত, ব্লাড। তো যাই হোক, ওপরে দুটো হয়ে গেছে আমাদের আজকে প্লেটলেট। তো প্লেটলেট এই যে সেলটা, এই সেলটা কোথা থেকে তৈরি হয়? তো এটা তোমার বোন ম্যারো থেকেই তৈরি হয়। ঠিক আছে, আমাদের যে হাড়, যে কোনো একটা বোন, সে বোনের ভেতরে যে অস্থি মজ্জা যেটাকে বলি আমরা বোন ম্যারো, সেই বোন ম্যারো থেকে তৈরি হয় তোমার এই প্লেটলেট। বোন ম্যারো থেকে এক ধরনের মানে বড় বড় সেল তৈরি হয়। সেই বড় বড় সেলগুলোর নাম হচ্ছে মেগা ক্যারিওসাইটস। একটু ধরো তো, কি আবার ঠকঠক করছে। হ্যালো, দেখো, মেগা ক্যারিওসাইটস, আচ্ছা সবাই আছো তো, সবাই প্রেজেন্ট আছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আছি। ওকে। তো মেগা ক্যারিওসাইটস এরা হচ্ছে অনেক বড় বড় সেল। মেগা ওয়ার্ডটার মানে বুঝতে পারছো, যে বড় কিছু একটা। তো এরা অনেক বড় বড় সেল। এই সেলগুলো মোটামুটি 2000 থেকে 3000 ফ্র্যাগমেন্টে, ছোট ছোট ফ্র্যাগমেন্টে ডিভাইড হয়ে যায়, ছোট ছোট। সেই ছোট ছোট ফ্র্যাগমেন্টগুলোকে আমরা বলি হচ্ছে তোমার প্লেটলেটস। দেখবে ডেঙ্গু হলে প্লেটলেট চেক করতে দেয়, প্লেটলেট কাউন্ট করতে দেয়, ঠিক আছে, ডাক্তারে, যে প্লেটলেট কাউন্টিং কত আছে। তো প্লেটলেট কাউন্টিং, আমাদের যে নর্মাল প্লেটলেট কাউন্টিং, সেটা হচ্ছে 1.5 লক্ষ থেকে মোটামুটি 3.5 লক্ষ মতো। এটা হচ্ছে নর্মাল। নর্মালি প্রত্যেকের বডিতে এই 1.5 লক্ষ থেকে 3.5 লক্ষের মধ্যে প্লেটলেট থাকে। কিন্তু ডেঙ্গু টেঙ্গু হলে পরে প্লেটলেট কাউন্টিং তখন প্রচুর কমে যায়, কারো তোমার 30,000ও নেমে চলে আসে। খুব রিস্কি ব্যাপার। ঠিক আছে, ব্লাড ফ্লাড মানে হাতের স্কিন টিন ফেটে রক্ত বেরোতে থাকবে, মানে যাতে আরও কমতে থাকে। মানে ক্লটিং হয় নাকি? মানে ক্লটিংয়ে হেল্প করে, ঠিক আছে, তো মানে ক্লটিং হয় না, ওই টিস্যুগুলো ফেটে যায়। ঠিক আছে। ফেটে যায় নিজের থেকে? হ্যাঁ, উইক হতে থাকে, দিয়ে তোমার ব্লাডের তো একটা প্রেশার আছে, তোমার হ্যাঁ। ফাটিয়ে বার করে ফেলে, বুঝতে পেরেছো? ও, তো স্কিন ফেটে যায়, অনেক রকমের প্রবলেম হয়। তো দেখো, এই যে থ্রোম্বো আছে, ক্লটিং ফ্যাক্টরও এর মধ্যে আছে, ঠিক আছে, মানে দু একটা ক্লটিং, একটাই আছে থ্রোম্বোস্টেনিন বলে, ওটা এর মধ্যে থাকে, এই প্লেটলেটের মধ্যে। যাই হোক, ওগুলো কিছু লাগবে না আমাদের। এই তুমি নাম্বার, কাউন্টিং নাম্বার মনে রাখবে, তাহলেই হবে। এখান থেকে এটাই কোশ্চেন আছে। ঠিক আছে। আর প্লেটলেটকে হ্যাঁ বলতে পারো তুমি যে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, মানে প্লেটলেটের মধ্যে থাকে ওটা। এটা লিখে রাখো, বলে দিচ্ছি। প্লেটলেটস কন্টেন ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, যেটাকে আমরা বলছি ব্লাড ক্লটিং ফ্যাক্টর। তো এই ব্লাড ক্লটিং ফ্যাক্টরটাও তোমার এই ইয়ের মধ্যে থাকে, প্লেটলেটের মধ্যে থাকে, যেটা হচ্ছে ফাইব্রিন। ফাইব্রিনকে যে স্টেবিলাইজ করে সেটা হচ্ছে থ্রম্বন, এই থ্রোম্বোসিস। ঠিক আছে, বা সরি থ্রম্বিন ওর নাম।
আর এই যে প্লেটলেট এর লাইফ স্প্যান হচ্ছে মোটামুটি, লাইফ স্প্যানে কতদিন বাঁচে, 8 থেকে 10 দিন মতো বাঁচে। ঠিক আছে, এটা লেখা হয়ে গেছে তো। হ্যাঁ স্যার। এবার চলো, এবার আমাদেরকে হার্টের ফাংশন দেখতে হবে। মনে আছে সবার হার্টের সেই ছবি? একটু একটু আছে, মনে আছে, দেখেছিলাম আবার হ্যাঁ পড়ার মনে সময়। আছে মোটামুটি। মোটামুটি, তাই তো, চলো দেখি হার্টের ছবিটা ড্র করি। জানি না কতটা কি পারবো, চেষ্টা। হুম, দেখো এই দিক দিয়ে ঢুকবে হচ্ছে তোমার অক্সিজেনেটেড রক্ত, মানে যে ব্লাডের কাছে অক্সিজেন আছে, আমি বলছি আর কি, মোটামুটি একটা আঁকে এঁকে নিই। তো ব্লাডটা এখানে ঢোকার পরে এদিকে ভাল্ব মতো আছে, ভাল্ব। এই ভালভের থ্রু এই ব্লাড এই দিক দিয়ে ঢুকবে, নিচে যাবে। তারপরে এখান থেকে এই সাইড দিয়ে একটা পাইপ লাইন বেরোবে। পাইপ লাইনটা কী করে ড্র করা যায়? হুম, ওকে। আর ঠিক সেমভাবে এদিকেও তাই হবে। এদিক দিয়ে একটা পাইপ লাইন বেরোবে। তো মোটামুটি একটা সিম্পল স্ট্রাকচার আঁকা হলো, ঠিক আছে। তো দেখো, হার্টটাকে যদি আমি মিডিল দিয়ে যদি কাটি, এইটা হচ্ছে টোটাল হার্ট, এটা যদি আমি এরকম মিডিল দিয়ে কাটি, আচ্ছা কেউ কি এন্ট্রি করলো? এক সেকেন্ড, না না, দেখো এই হার্টটাকে যদি আমি দুভাগে ভাগ করি, তো ওপরের যে পার্টটা আছে, ওপরের পার্টগুলোকে বলা হয় অরিকেলস বা এট্রিয়াম, বা কি বলবো, অরিকেল, AURICLE, ঠিক আছে। আর নিচের যে পার্টটা আছে, এটাকে বলবো আমরা ভেন্ট্রিকেল। তোমরা কি পড়েছিলে না সেই, মনে পড়ছে না আমার বাংলা টার্মটা ঠিক, স্যার ইংলিশটাই বলুন। বাংলাটা সেই অলিন্দ নিলয়, কি কি পড়েছিলে যেন? বাংলাটা বললে মনে হ্যাঁ থাকবে না। স্যার, অলিন্দ বাংলা নিলয় ওইসব পড়েছিলাম, হ্যাঁ। হ্যাঁ, তো অনেকে আবার বলে যে বাংলাতে সুবিধা হয়, আমি তো সেজন্য বলে দিলাম। তারপর বলে দিচ্ছে যে ভেন্ট্রিকেল দেখছো, এটাকে বলা হয় নিলয়। আর অরিকেল এটা হচ্ছে অলিন্দ, তাই তো। আমিও ভুলে গেছি, ঠিক আছে, অ্যাকচুয়ালি কোন, মানে এইটুকু জানি ভেন্ট্রিকেলটা হচ্ছে তোমার নিলয়। তো যাই হোক, নিচেরটা হচ্ছে ভেন্ট্রিকেল আর ওপরেরটা হচ্ছে অরিকেল। এবার তোমার যদি মনে হয় যে কোনটা ভেন্ট্রিকেল কোনটা অরিকেল যদি গুলিয়ে যায়, তো মনে রাখবে ওপরের ওপরের পার্টটা ওপরের দিকে আছে তো। তো এ তো ওপরের দিকে প্রথমে শুরু হবে, ইংলিশ লেটার এ প্রথমে শুরু হবে, তার মানে অরিকেল প্রথমে থাকবে, নিচে থাকবে হচ্ছে ভেন্ট্রিকেল, ঠিক আছে। এবার এটাকে আবার সমান দুটো ভাগে ভাগ করা হয়। এটাকে যদি আমি এরকমভাবে পার্ট করে দিই, মিডিল দিয়ে যদি কেটে দিই, তাহলে দেখো হার্টের 4টে কম্পার্টমেন্ট হয়ে গেলো, 4টে পার্ট হয়ে গেলো। এ একটা পার্ট, এ একটা পার্ট, এ একটা পার্ট, এ একটা পার্ট। তো এটা হচ্ছে হিউম্যান হার্টের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, যে আমাদের হার্টের 4টে পার্ট আছে, ঠিক আছে। এবার 4টে পার্ট কী কী হলো, তো অরিকেলকেও দুভাগে ভাগ করলাম, ভেন্ট্রিকেলকেও দুভাগে ভাগ করলাম। তো দেখো,
এখানে কোনটা লেফট কোনটা রাইট নেব? তো এইটা আমাদের এখন রাইট মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ঘুরে গেলে এটাই তো লেফট। হ্যাঁ, তো এটার নাম হলো লেফট অরিকল। ঠিক আছে, মানে এটা যদি হাতটাকে ঘুরে তোমার বুকে বসিয়ে দেওয়া হয়, তখন তোমার এটা লেফট সাইডেই থাকবে। তো এটা হচ্ছে লেফট অরিকল, এটা হচ্ছে রাইট অরিকল, তেমনি নিচের এই পার্টটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, আর এই পার্টটা হচ্ছে লেফট left ভেন্ট্রিকল। ventricle। মোটামুটি এই ডায়াগ্রামটা বোঝা গেছে, নিচে যে রাফ ডায়াগ্রাম, হার্টের 4টে কম্পার্টমেন্ট। হ্যাঁ স্যার। তাহলে একবার একটু আরেকবার দেখে নাও ভালো করে। ওপরেরটা হচ্ছে অরিকেল, নিচেরটা হচ্ছে ভেন্ট্রিকেল। তাহলে এই কম্পার্টমেন্টটা যেটা আমার রাইট দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে লেফট অরিকেল, আর যেটা লেফট দেখাচ্ছে ওটা হচ্ছে রাইট অরিকেল। ঠিক রাইট অরিকেলের নিচে রাইট ভেন্ট্রিকেল, এদিকে হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। চলো, এবার একটা ছোট্ট জিনিস, হাতটাকে একটু মুছি। লাংস আঁকলাম, ঠিক আছে? কেন? কারণ কি, প্রথমে আমরা অক্সিজেন কোথায় আসছে, নিঃশ্বাস নিচ্ছি যখন, তখন লাংসে আমাদের অক্সিজেন আসছে। তো লাংসের এখানে ছোট ছোট থলির মতো আছে, যাদেরকে বলা হয় অ্যালভিওলাই। ঠিক আছে, থলির মতো। এই থলির মধ্যে রক্ত আছে, সেই থলি থেকে ছোট 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 ব্লাড ভেসেলস, যাদেরকে বলা হয় ক্যাপিলারি। ঠিক আছে, ওদেরকে ধমনী বা আর্টারি বলবো না, ওদেরকে বলা হয় ক্যাপিলারি। সেই ক্যাপিলারিগুলো এই ছোট ছোট যে থলির মতো এর সাথে অ্যাটাচ আছে। এখানে রক্ত আছে, ওপর থেকে অক্সিজেন আসছে, অক্সিজেনকে হিমোগ্লোবিন কী করলো, বাইন্ড করে নিল এখানকার রক্ত দিয়ে, ওকে সাথে করে নিয়ে চলে যাবে এভাবে পাইপলাইন দিয়ে। দিয়ে পাইপলাইন দিয়ে যেতে যেতে ও আলটিমেট ও ওপেনিং করবে কোথায়, কোথায় ওপেন হবে, মানে এটা যাবে কোথায়? তো এটা যাবে হচ্ছে আমাদের হার্টে। তো এই লাংস থেকে একটা পাইপলাইন, আমাদের কোথায় আসছে? হার্টে আসছে। এবং হার্টে কোন ব্লাডটা নিয়ে আসছে? অক্সিজেনেটেড ব্লাড অক্সিজেন। নিয়ে, হ্যাঁ, অক্সিজেন যুক্ত বা অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসছে। তো এর নাম হচ্ছে, একে বলা হয় পালমোনারি আর ভেন। ঠিক আছে, যে পালমোনারি ওয়ার্ডটা এই কারণে নিয়ে আসছে, পালমোনারিটা লাংসের একটা সাইন্টিফিক নেম টাইপের। ঠিক আছে, মানে লাংস রিলেটেড টার্মকে পালমোনারি বলা হয়। তো লাংস থেকে যেহেতু এই ভেনটা আসছে, এটাকে বলা হচ্ছে পালমোনারি ভেন। ঠিক আছে, এটা হচ্ছে যত ভেন আছে তার এক্সেপশন। ভেন সবসময় কি করে মনে রাখবে, ভেন সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডকে ক্যারি করে। আর যেটা হচ্ছে আর্টারি, আর্টারি অলওয়েজ অক্সিজেন যুক্ত ব্লাডকে ক্যারি করে। তাহলে এখানে ভেন অক্সিজেন যুক্ত ব্লাডকে ক্যারি করছে না? হ্যাঁ, হচ্ছে তো এটা হচ্ছে এক্সেপশন। তোমাকে কোশ্চেন exception। দিতে পারে পরীক্ষায় যে কোন ভেন অক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে? Pulmonary vein। পালমোনারি ভেন। বাকি যত ভেন আছে সবাই ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডকে ক্যারি করে। এবার এই অক্সিজেনেটেড ব্লাড দেখো লাংস থেকে আমাদের কোথায় এলো? প্রথমে হার্টে। হার্টের কোন পার্ট এটা? লেফট লেফট অরিকেল। অরিকেল। তো একটু লেফট হ্যাঁ। অরিকেলে প্রথম আমার ব্লাডটা এলো। এবার তুমি বলো লেফট অরিকেলে অক্সিজেনেটেড ব্লাড আসার পরে যাবে কোন দিকে? এই যাওয়ার রাস্তা কোথায়? লেফট ইসে যাবে, ইস লেফট কি জানো ওটা? ভেন্ট্রিকুলার। নিচের দিকে যাবে, তাই না? এদিক লেফট ওদিক তো আর কোনো রাস্তা ভেন্ট্রিকুলার। পাচ্ছি না। এখানে একটা ভালভ মতো আছে, ভালভ কি করে সবসময় ওয়ান ডাইরেকশনাল ফ্লোকে মেনটেন করে, তাই তো? হুম। ভালভ সবসময় কি করবে, একটা ডাইরেকশনে ফ্লোকে একমুখী মেনটেন, করক। একমুখী করুক বা যা কিছু বলো। তো এগুলো তোমরা জানো। তো এই যে ভালভটা, এই ভালভটার নাম লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। এর নাম হচ্ছে বাইকাসপিড ভালভ। বাইকুস্পিড। আচ্ছা একটু ধরো তো, কি ফোন করে যাচ্ছে তখন তুমি। হ্যালো, ও চলে এসছে এখানে? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড। এ হ্যালো ভাই, বলছি ফ্লিপকার্টের একটা পার্সেল এসছে, আমাকে 2-5 মিনিট একটু টাইম দাও, হ্যাঁ? হ্যাঁ ওকে হ্যাঁ ওকে নাহলে ঠিক আছে। চলে যাবে। হ্যাঁ স্যার।
আমাকেও আবার যেতে হবে, আমার অ্যামাজন থেকে পার্সেল আসবে। সব কি অর্ডার দিয়ে রেখেছে নাকি? আহ,
হ্যালো। হ্যাঁ স্যার। এক্সট্রিমলি সরি গো, কিছু করার নেই। হেডফোন অর্ডার দিয়েছিলাম, এবার হেডফোনটা পরানোর জন্যই, নাহলে পরাতে অসুবিধা হচ্ছিল। হ্যাঁ স্যার, অসুবিধা নেই, স্টার্ট করুন। আচ্ছা, তাহলে লেফট অরিকাল থেকে ব্লাড আমার যাচ্ছে কোথায়? নিচের পাটে, এটার নাম হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তো এই যে ভালভটার থ্রু যাচ্ছে এর নাম কি বললাম? বাইকাস্পিড ভালভ। বাইকাস্পিড ভালভ। এর আরেকটা নামও আছে, মিট্রাল ভালভ। ঠিক আছে। এবার ব্লাডটা কোথায় এলো তাহলে আমার? এখানে নিচের পাটে এলো, এখানে আমার অক্সিজেনেটেড ব্লাড চলে এসেছে। ঠিক সেমভাবে কি হয়, এই যে পাইপলাইনটা দেখছো না, এই পাইপলাইনটার নাম হচ্ছে ভেনা কেভা। একটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, আরেকটার নাম হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন ভেন, মানে সব থেকে মোটা ভেন। এটাকে বলা হয় মেন ভেন। একটা জিনিস আমি বলছি, দাঁড়াও। এখানে দেখতে পারো যে এখানে না, বলছি এই মোটা, দেখো হার্ট থেকে যখন যে কোনো পাইপ লাইন যেটা শুরু হচ্ছে, সেটা আর্টারি হোক বা ভেন হোক, সেটা এরকম একটু মোটা থাকে। তারপর সেটা কিছুটা দূর যাওয়ার পরে এরকম আরেকটু ছোট ছোট পাইপ লাইনে ডিভাইড হতে থাকে। ঠিক আছে। এই ছোট ছোট পাইপ লাইনগুলো যদি এটা ভেনের পার্ট হয়, তাহলে এদেরকে বলা হয় ভেনিউলস। আর যদি আর্টারি ছোট ছোট ডিভিশন হয়, তাদেরকে বলা হয় এট্রিয়ল বা এট্রিয়ল, এরকম কিছু একটা বলে। ঠিক আছে। তো আর্টারি থেকে এট্রিয়ল, ভেন থেকে ভেনিউলস। ঠিক আছে। এই ভেনিউলস যখন আলটিমেট সেলের কাছাকাছি যাচ্ছে, কারণ কি ব্লাডগুলো তো সেলের কাছাকাছি যাবে, বা এই আর্টারিটাও সেলের কাছাকাছি যাবে। তো আর্টারি বা এট্রিয়ল যেটা, সেটা অনেকটাই মোটা। ঠিক আছে। এটা সেল অবধি পৌঁছাতে পারবে না, তো একে আরও সরু ছোট ছোট ফাইন ডিভিশনে ডিভাইড হতে হবে, বা সরু সরু পাইপলাইনে ডিভাইড হতে হবে। সেই সরু সরু পাইপলাইনগুলোকে বলা হয় ক্যাপিলারি। যেটা ভেনেরও শেষ পার্টে আছে সরু সরু পাইপলাইন ক্যাপিলারি। আবার যখন একটা আর্টারি থেকে আসছে, সে আর্টারি থেকেও সেই আর্টারির যে একদম স্মলেস্ট ডিভিশন, সেটাও হচ্ছে ক্যাপিলারি। ধরে নাও এটা হচ্ছে সেল, এরকম হয় না, যদিও আমি বোঝাচ্ছি। ধরো এই আর্টারির থ্রু সেলে অক্সিজেনেটেড ব্লাড আসবে, কারণ কি সেলের অক্সিজেন দরকার। তাহলে আর্টারির যে সব থেকে ছোটো ডিভিশন যেটা সেলের কাছে আসছে, সেটাকে আমরা কি বলবো? ক্যাপিলারি। আবার সেল থেকে যখন সেলের মধ্যে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, অক্সিজেনটাকে নিয়ে ও কি করছে সেল, যে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারটাকেও তো ব্লাড নিয়ে যাচ্ছে সেলের ভেতরে, দিয়ে অক্সিজেনের সাহায্যে খাবারটাকে ভেঙে এনার্জি তৈরি করাচ্ছে, এনার্জি, এবং তার সাথে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড তো সেলের মধ্যে বেশি হয়ে যাচ্ছে, এবার এটাকেও বার করতে হবে। তো এখান থেকে ব্লাড কি করে, কার্বন ডাই অক্সাইডকে নিয়ে যায়। তো সেল থেকে এইরকম যে সরু যে পাইপলাইন, সেল থেকে কোনো পাইপলাইন বেরোয় না, আমি তাও বলছি বোঝানোর জন্য। ঠিক আছে। তো যে সরু পাইপলাইনটা যেটা সেলের কাছাকাছি যাচ্ছে, তার নাম কি? তার নাম হচ্ছে ক্যাপিলারি। কিন্তু এটা ভেনের পার্ট, কারণ কি এ কি করছে, কার্বন ডাই অক্সাইড নিয়ে যাচ্ছে। তো যে পাইপলাইনের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যায়, সেই পাইপলাইনগুলোকে আমরা বলি ভেন। তাহলে এই সরু সরু ক্যাপিলারিগুলো, অনেকগুলো ক্যাপিলারি এরকমভাবে একগচ্ছিত হয়ে একটা মোটা, মানে মোটা বলবো না, সরুই ওটাও, একটা ভেনিউল তৈরি করবে। এরকম সরু সরু ভেনিউল অনেকগুলো মিলে কি করবে, এরকম বড় একটা ভেন তৈরি করবে। এই জিনিসটা বুঝতে পেরেছো সবাই? মানে ভেন, ভেন থেকে এসেছে কানেকশনটা, মানে হ্যাঁ ভেন। প্লেটলেটে। এই যে ভেন, এই দেখো এটা হচ্ছে হার্ট, হার্ট থেকে রক্তকে নিয়ে যাচ্ছে হচ্ছে আর্টারি। এবার আর্টারিটা অনেক মোটা, এটা হচ্ছে মেন আর্টারি, এর নাম হচ্ছে এওর্টা। এটা অনেকটা মোটা। এবার এত মোটা পাইপলাইন তো আমার বডির সমস্ত জায়গায় যেতে পারবে না। তুমি ভাবো তো, আমাদের না। বডির শিরা ফিরা যদি সমস্ত কিছু হার্টের পাইপলাইনের সমান মোটা হতো, তাহলে আমরা সবাই অনেক আরও মোটা হতাম। আমাদের হাত পায়ে হ্যাঁ। মোটা মোটা তুমি শিরা দেখতে পেতে। তো তুমি হাতের ওপরে যে শিরাগুলো দেখতে পাও না, হাতের ওখানে, দেখবে কবজির ওখানে কিছু ওপর থেকে দেখা যায় না শিরা, হ্যাঁ। ওগুলো তো ভেন অ্যাকচুয়ালি, ওগুলো আর্টারি নয়। আর্টারি সবসময় শরীরের ভেতরের দিকে থাকে, ডিপে থাকে ওটা। ঠিক আছে। হুম। ভেন কেটে গেলেও হট করে কোনো প্রবলেম হবে না, কিন্তু আর্টারি কেটে কেটে গেলে প্রবলেম হবে। বুঝেছো? তো হুম। ভেন, বলছি দাঁড়াও, ওই তুমি হাতের ওখানে যে ভেনটা দেখবে, ওটা তো অনেক সরু দেখায়। হ্যাঁ। তো ওটা মেন ভেন নয়, ওটা মেন ভেনটা আরও সরু সরু পাইপলাইনে ডিভাইড হয়েছে। যেটা তুমি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভেনিউলস। এই ভেনিউলসগুলো যখন সেলের কাছাকাছি যাচ্ছে, তখন তারা ক্যাপিলারিতে কনভার্ট হয়ে যাচ্ছে, একদম সরু সরু কণা, মানে সরু সরু কণা বলবো না, সরু সরু পাইপলাইন।
বুঝতে পারলে? হুম, ওটা থেকে সেলে যাচ্ছে, সেলের থেকে হ্যাঁ, তারপরে। অ্যাকচুয়ালি সেলে যায় না, ধরো এরকম সেল আছে, তো এরকম হ্যাঁ ভেনিউল, ভেনিউল থেকে কি হয়, এরকম সরু সরু আর্টারি ডিভাইড হয়ে যায়। সরু সরু আর্টারি বলছি, সরু সরু ক্যাপিলারিতে ডিভাইড হয়ে যায়। এই ক্যাপিলারিগুলো এরকম পাশ দিয়ে যায়। আর ক্যাপিলারির যে ওয়ালগুলো আছে, ওয়ালগুলো থেকে বেরিয়ে আসে হচ্ছে ব্লাড, বুঝতে পেরেছো? বা অক্সিজেনেটেড ব্লাড এগুলো বেরিয়ে আসে, বা অক্সিজেন বেরিয়ে আসে, ঠিক ওটা আছে? সোক করে নাকি ওটার মধ্যে দেয় সেলের মধ্যে? সেলের মধ্যে দেয় না, সেলের বাইরে ছেড়ে দেয়। এবার বাইরে সেলের, ছেড়ে দেয়? হ্যাঁ, সেলের বাইরে যখন দেখো সেলের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড বেশি, মানে সেলের মধ্যে অক্সিজেন কম, এবার তখন হুম, সেলের বাইরের কন্ডিশনে অক্সিজেন বেশি, তাহলে বাইরে থেকে হ্যাঁ ভেতরে অক্সিজেন কী হবে, ডিফিউশন পদ্ধতির মাধ্যমে ঢুকে যাবে। ঠিক সেরকমভাবে হ্যাঁ। সেলের বাইরে যখন কার্বন ডাই অক্সাইড কম থাকবে আর সেলের ভেতরে কার্বন ডাই অক্সাইড যখন বেশি হয়ে গেছে, তখন ভেতরে বেশি কনসেন্ট্রেশন থেকে বাইরের দিকে লো কনসেন্ট্রেশনের দিকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসবে। ওটা এগুলোকে ব্যালেন্স বলা, রাখার জন্য হ্যাঁ, চেষ্টা করি। এটা হচ্ছে ডিফিউশন প্রসেস। ডিফিউশন প্রসেসের থ্রু সেলের ভেতরে কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেনের যাতায়াত হচ্ছে। সেলের ভেতরে কোনো পাইপলাইন যাচ্ছে না, সেলের পাশ দিয়ে পাশ ক্যাপিলারিগুলো দিয়ে গেছে। যাচ্ছে। আর ওই যে ক্যাপিলারিগুলো এরকম নয়, ক্যাপিলারিগুলো এরকম টাইপের, মিডিলে মিডিলে একটু করে গ্যাপ, ছোটো ছোটো গ্যাপ আছে। ওই গ্যাপ দিয়ে অক্সিজেন খাবারের কণা বেরিয়ে যেতে পারে। এই গ্যাপগুলোর নাম আছে, ফেনেস্ট্রে বলা হয় এগুলোকে। ফিনাস্ট্রি। হ্যাঁ, ওগুলো অত কিছু লাগবে না। মেন জিনিসটা বুঝতে পারলে তো, কিভাবে হচ্ছে জিনিসটা? হ্যাঁ, সেলের কাছে, মানে সেলের মধ্যে কোনো পাইপলাইন যাচ্ছে না, ঠিক সেলের আছে? সাইড দিয়ে যাচ্ছে। সেলের সাইডগুলোতে যে এক্সট্রা সেলুলার ফ্লুইড আছে, ওখানে ওরা ওদের যা মেটেরিয়াল সব ছেড়ে দিচ্ছে এই ক্যাপিলারি থ্রু। ওকে, তো এগুলো বলছিলাম এই কারণে, কারণ এই যে আমি এখানে বলছি মেন ভেন, এই মেন ভেন, এই মেন ভেন আমাদের বডির আলটিমেট কোথায় যাচ্ছে, বডির প্রত্যেকটা পার্টে যাচ্ছে। এই মেন ভেন পরে ভেনিউলসে ডিভাইড হচ্ছে, সরু সরু পাইপলাইন। এই সরু সরু পাইপলাইন আবার ফার্দার আরও সরু সরু পাইপলাইনে ডিভাইড হবে, ঠিক আছে? এই সরু সরু পাইপলাইনগুলোকে তুমি ক্যাপিলারি বলতে পারো। এবার এইদিকে যেরকম ক্যাপিলারি আছে, সেরকম এই বাইরে সব সেল আছে, সব জায়গায় সেল, সব জায়গায় সেল আছে। তো এই ক্যাপিলারিতে এদিকে আর্টারির সাথে কানেক্টেড আছে। মানে আর্টারির যে ছোট ডিভিশন, তাদেরকে বলছি হচ্ছে আমরা এট্রিয়ল। সেই এট্রিয়লের সাথে ক্যাপিলারিরও কানেকশন আছে, বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে ক্যাপিলারি, মানে এই টোটাল রিজিয়নটা আমি তোমাকে বোঝাতে চাইছি যে বডির সমস্ত পার্ট, বডি পার্ট, কারণ বডির সমস্ত পার্টে এই আর্টারিও, মানে এই ক্যাপিলারি আছে, মানে ভেনও গেছে, আর্টারিও গেছে, ক্যাপিলারিও গেছে, সমস্ত পার্টে। সমস্ত সেলের কাছে তো ক্যাপিলারি গেছে, ভেন বা আর্টারি তো পৌঁছাতে পারবে না, এটা অনেক মোটা পাইপলাইন, ঠিক আছে? হুম, তো এটা হচ্ছে বডি পার্ট। তো বডি পার্টে দেখো একটা জিনিস বোঝো, এখানে কি হলো, অক্সিজেন লেফট, লেফট অরিকালে ঢুকলো, লেফট অরিকাল থেকে অক্সিজেনেটেড ব্লাড ঢুকলো লেফট ভেন্ট্রিকলে। এবার হার্টের এই নিচের পোর্শনটা যখন চুপসে যাবে, এই যে নিচের পোর্শনটা যখন চুপসে যাবে, পাম্প করা মানে কি, নিচের পোর্শনটা কন্ট্রাক্ট করছে, মানে এই হুম। দুই সাইডটা চুপসে গেলে কি হবে, এইখানে বা এখানে যে ব্লাড থাকবে সেটা এই উপর দিয়ে বেরিয়ে যাবে, উপরে চলে যাবে। এদিক হ্যাঁ। দিয়ে বেরিয়ে যাবে। তো এই অক্সিজেনেটেড ব্লাড তখন এদিক দিয়ে বেরিয়ে যায়। তো এই যে মোটা পাইপলাইনটা, এটার নাম হচ্ছে মেন আর্টারি বা এঅর্টা, কারণ কি আর্টারির মধ্যে দিয়ে অক্সিজেনটা যায়, মানে অক্সিজেনেটেড ব্লাড যায়। তো এই যে মেন আর্টারি যেটা তুমি দেখছো, এই মেন আর্টারি কোথায় যাচ্ছে, এটা এই এর এর এই কানেকশনটা এইদিকে যাচ্ছে, এদিকে, এদিকে বডির সমস্ত পার্টে অক্সিজেনেটেড ব্লাডকে নিয়ে যাচ্ছে মেন আর্টারি, বুঝতে পেরেছো? হ্যাঁ। বডির সমস্ত পার্টে অক্সিজেনেটেড ব্লাডকে নিয়ে যাচ্ছে। এবার বডির সমস্ত পার্ট থেকে কী হবে, এবার অক্সিজেনকে নিয়ে নেবে আর কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দেবে। তখন কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডগুলোকে, যত ভেনিউলস আছে সবাই কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডকে কালেক্ট করে এই মেন ভেনের মধ্যে দিয়ে দেবে। দিয়ে মেন ভেনের থ্রু এটা আবার কি হবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড বা ডিঅক্সিজেনেটেড ব্লাড আমার এটা হার্টের রাইট অরিকেলে আসবে। উপরে চলে আসবে।
ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। তারপরে রাইট অরিকেল থেকে এটা কি হবে, এই দেখো আরেকটা ভালভ আছে, বাইকাসপিড এই ভালভের থ্রু আমার চলে যাবে হচ্ছে নিচে। তো এই ভালভটার নাম কি, এই ভালভটার নাম নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড। এটা ট্রাইকাসপিড কেন? এই ভালভে যদি দেখো, তো এরকম তিনখানা এরকম ইয়ে টাইপের থাকে কাসপিড, মানে তিনখানা পার্ট থাকে বলতে পারো ভালভের, বুঝতে পেরেছো? পার্টটার কাজ কি, মানে ফিল্টার করা? না না, এই ওয়ান ডাইরেকশনাল ফ্লোকে মেনটেন করা, মানে তুমি এই দিক দিয়ে ওটা যেতে পারবে না। এটা হচ্ছে এই তিনটে মানে পার্ট কি করে, একটু ওপেন হয়ে এই এই দিক দিয়ে তোমাকে ব্লাডটা আসতে দেবে, কিন্তু এই দিক দিয়ে আর যেতে দেবে না, বুঝতে পেরেছো? ওই মুখটাকে বন্ধ করে রাখে এই তিনজন। তো বাইকাসপিডে তো সেমই দুটো থাকে, করে তো। বাইকার স্পিডে দুটো থাকে। দুটো থাকে বাট সেমই তো কাজ করে তাহলে। সেম, তিনটে দুটো সেম কাজ করে না, আরও ছোট ছোট ব্যাপার আছে, বুঝেছো তো? ওগুলো আমাদের সিলেবাসের বাইরে। এই যে যে এই যে জিনিস বলছো তুমি, বাইকাস্পিড, ট্রাইকাস্পিড, এদের অবশ্যই ফাংশন আছে, ঠিক আছে, বাট সেগুলো আমাদের লোয়ার ক্লাসের বইগুলোতে কোথাও এগুলো নেই, আমি যতটা পড়েছি। তো সেই হ্যাঁ। জন্যই তোমাদের বললাম যে এগুলো অত কিছু লাগবে না। এই এই যে হার্টের মধ্যে যে সাউন্ডগুলো দেখো না, যে হার্টের যে সাউন্ড, এই ভালভগুলো যখন বন্ধ হয়, ঠিক আছে, তখন ওই বিট সাউন্ডগুলো করে। হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ। তো ট্রাইকাসপিড ভালভের থ্রু কি হচ্ছে, ব্লাড চলে আসছে আমার এবার রাইট ভেন্ট্রিকেলে। তো রাইট ভেন্ট্রিকেলেও ব্লাড ঢুকছে, প্লাস এদিকে লেফট ভেন্ট্রিকেলের মধ্যেও ব্লাড ঢুকছে একই টাইমে, একই সাথে দুটো ঢুকছে। দিয়ে এই হ্যাঁ, জায়গাটা না যখন পাম্প পাম্প করে করছে, ওখানে। তখন অক্সিজেনেটেড ব্লাড চলে যাচ্ছে এওটা হয়ে বডির সমস্ত পার্টে। আর এদিক দিয়ে রাইট ভেন্ট্রিকেল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এটাকে কোথায় পাঠাবে বলো, কোথায় এটা পাঠাতে বাইরে পারে? পাঠাবে। বাইরে বলতে কোথায়, তার মানে নিশ্চয়ই এই যে পাইপলাইনটা যাচ্ছে, এই হ্যাঁ, পাইপলাইনটা আমার লাংসে যাবে, কারণ কি লাংসের থ্রুই তো কার্বন ডাই অক্সাইডটা বাইরে যাবে, আমার লাগছে যে এটা। বুঝতে পেরেছো? এটা তো লাংসের থ্রুই যাবে বাইরে, কার্বন ডাই অক্সাইডটা তুমি ছাড়বে কি করে তাছাড়া, লাংস ছাড়া? তো এই পাইপলাইনটা এবার আমার চলে যাবে হচ্ছে লাংসে। তো এই যেটা লাংস রিলেটেড তাকে কি বলি, পালমোনারি। তো এটার নাম হবে পালমোনারি, কিন্তু এটা হচ্ছে একটা এক্সেপশনাল, এর মধ্যে দিয়ে কি যাচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো একে আমরা ভেন বলা উচিত ছিল, কিন্তু এর নাম হচ্ছে পালমোনারি আর্টারি। তো কোন আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে? তো হচ্ছে পালমোনারি আর্টারি। আর্টারি। আর কোন ভেন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে? তো সেটা হচ্ছে পালমোনারি পালমোনারি ভেন। ভেন। এই দুটো এক্সেপশনাল কোয়েশ্চেন পরীক্ষাতে কিন্তু আসে, ঠিক আছে? তোমাদের পরীক্ষার কোশ্চেনে আমি এটা মানে অনেক দেখেছি আর কি, দেখবে তোমাদের বিভিন্ন প্র্যাকটিস সেট যদি করো তো দেখতে হবে। তো পুরো ডায়াগ্রামটা বুঝতে পারলে তো, কোন দিক দিয়ে ব্লাড এসে কিভাবে কি যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। এছাড়াও তোমার আরও দুটো দুটো তোমার ভালভ আছে, এখানে একটা ভালভ আছে, এই পাইপলাইনটায়, এই পাইপলাইনটাতেও একটা ভালভ আছে, ওগুলো লাগবে না। আচ্ছা, এবার দু একটা জিনিস একটু ধরো, একটু বলে দিই, ওগুলো লাগবে। তোমরা ওই যে হার্টে পেস মেকার শুনেছো না, পেস মেকার বসায় হার্টে? শুনেছি স্যার, এটা কি ওটা? ওটা তাও। কি? আচ্ছা, হার্ট, তুমি ভাবো হার্টকে আমরা পাম্প করতে বলি বলি না, কিন্তু তাও ও সারাদিন অটোমেটিক পাম্প করে যাচ্ছে, জানো তো? হ্যাঁ। তো হার্টের মধ্যে কোথাও না কোথাও পাম্প লাগানো আছে, তাই তো? কেউ তো ফোর্স দিচ্ছে হার্টকে, হার্টকে হুম। যদি কেউ ফোর্স না দেয় তো হার্ট কি করে ও কাজটা করবে? আমরা তো এটাই পড়েছি, ওয়ার্ক ডান তখনই হবে যখন ফোর্স অ্যাপ্লাই করবো, তাই তো? হ্যাঁ। তো এখানে হার্টকে ফোর্স দেয় হার্টের কিছু টিস্যু আছে, যেরকম হার্টের এই রিজিয়নে কিছু টিস্যু আছে, ঠিক আছে, যাদেরকে বলা হয় তোমার সিনো অরিকুলার নোড, কিছু টিস্যু দিয়ে তৈরি।
ও কি করে, হার্টকে পাম্প করে, একটা ফোর্স দেয়, ইম্পালস দেয়। ওকে, তার ঠিক নিচে এইখানে আরেকটা নোড আছে, যেটাকে বলা হয় অরিকুলো ভেন্ট্রিকুলার নোড। তো হার্টের দুটো নোড বললাম, একটা উপরে যেটাকে বলা হয় এস এ নোড, এটার নাম হচ্ছে এস এ নোড, সিনো অরিকুলার, কারণ কি অরিকুলার রিজিয়নে আছে, ঠিক আছে। সিনো অরিকুলার নোড এ কী করছে, ইম্পালস দিচ্ছে হার্টকে জোরে, খুব জোরে ফোর্স দিচ্ছে, ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল ইম্পালস। সেই ইম্পালস নিচের দিকে আস্তে আস্তে কিছুটা কমে যাবে, সেই জন্য নিচে আরেকটা নোড দিয়েছে যাতে ওই ইম্পালসটাকে নিয়ে আরেকবার ও রিবুস্ট করে দেয়, ঠিক আছে। তো এই এই নোডটা যেটা, সে এসএ নোডের, এসএ নোড যে পেসটা দিচ্ছে, মানে যে প্রেশারটা দিচ্ছে, সেটাকে এ জাস্ট মানে রিবুস্ট করে দিচ্ছে বলতে পারো, ঠিক আছে। এটার নাম হচ্ছে এভি নোড। ধরো এটা আমি এখানে আঁকছি। এসএ নোড, এভি নোড, এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা আছে আর কি, মানে এগুলো দেয় ছোটো ছোটো জিনিস। হার্টের এরকম জায়গায় আছে আমার এস এ নোড, এস এ নোড মানে সিনো অরিকুলো, অরিকুলার নোড। ওকে, আর নিচে যেটা আছে এরকম পজিশনে, এর সাথে এরকম আরও প্রচুর নার্ভ ফাইবার টাইপের আছে। তো এর নাম হচ্ছে অরিকুলো, অরিকুলো ভেন্ট্রিকুলার নোড বা এভি নোড। এই এভি নোডের এই দুই সাইড দিয়ে যে তোমার বান্ডেল মতো আঁকলাম, এটা হচ্ছে ফাইবার, ঠিক আছে। কিছু নার্ভ ফাইবারও আছে, এদেরকে তোমার পার্কিনজি ফাইবার বলে, কিন্তু অত কিছু আমাদের লাগবে না। যাই হোক, তো এসএ নোড যেটা বলছি, এই এসএ নোডকে বলা হয় পেস মেকার। এ হচ্ছে ন্যাচারাল পেস মেকার। পেস মানে প্রেশার, মেকার মানে যে প্রেশারটাকে তৈরি করছে, পেস মেকার, ঠিক আছে। বা এই এসএ নোডকে বলা হয় হার্টের হার্ট, হার্ট অফ দ্য হার্ট। কারণ এ না থাকলে তো আলটিমেট হার্টের কিছু নেই, বা হার্ট না থাকলে তো আমাদের বডির কোনো কাজ নেই, রক্ত চলাচল করবে না। তো আমাদের হার্ট যেরকম, মানে বুকে আছে হার্ট, তেমনি এই হার্টেরও একটা হার্ট আছে, সেটাকে বলছি আমরা এসএ নোড, যে হচ্ছে এই হার্টের হার্ট, মানে হার্টকে এ পাম্প করছে, তেমনি আমাদের বডিকে পাম্প করছে হচ্ছে আমাদের হার্ট। কথাটা বুঝতে পারলে? তো এসএ নোডকে আমরা বলি যে হার্ট অফ দ্য হার্ট, ঠিক আছে, বা পেসমেকার অফ দ্য হার্ট। আর এই যে এভি নোড, এই এভি নোডকে আমরা বলি, এভি নোডকে আমরা বলি পেস সেটার। মানে ও নেক্সট, মানে এভি নোডের যে পেসটা আসছে, প্রেশারটা আসছে, ওটাকে পুনরায় ও সেট করে দিচ্ছে, ঠিক আছে, পুনরায় ও রিবুস্ট করে দিচ্ছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, হার্টের দেখো এই যে এসএ নোড, এটা কি হার্টের মাসেল দিয়েই তো তৈরি। তো হার্টের মাসেল নিজের থেকেই কিন্তু হার্টবিট প্রডিউস করে, ভালো করে বুঝো, হার্টের মাসেল নিজের থেকেই ইটসেলফ, ও নিজের থেকেই এই প্রেশারটা প্রডিউস করে। এই জন্য এই যে হার্টবিট বলি, হার্টবিটটাকে বলা হয় মায়োজেনিক, মায়োজেনিক ইন অরিজিন। এর মানে হচ্ছে হার্টের মাসেলগুলো নিজের থেকেই পেস তৈরি করে, নিজের থেকেই প্রেশার তৈরি করে, ঠিক আছে, বা হার্টবিট জেনারেট করে, ঠিক আছে। আমাদের 1 মিনিটে কতবার হার্টবিট হয়, মানে হার্টবিট করে কতবার? 120 বার তো নাকি? না না, 120 বার নাকি না, 60 বার? এই তো 72 টাইমস। 72।
ঠিক আছে, মোটামুটি 72 থেকে 80, এটা নর্মাল ধরা হয় রেঞ্জ। 72 থেকে 80 বার হার্ট আমাদের বিট করে পার মিনিটে। তাহলে পার সেকেন্ডে যদি ধরা হয় অ্যাভারেজ, তাহলে মানে পার সেকেন্ডে না, মানে হার্ট একবার বিট হতে কতক্ষণ টাইম লাগে? 1 মিনিটে 72 টাইমস হলে একবার বিট হতে টাইম লাগবে 0.8 সেকেন্ড। ঠিক আছে, টাইম টেকেন ইন ওয়ান হার্টবিট, টাইম টেকেন ইন ওয়ান হার্টবিট। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ এই এই কোশ্চেনগুলো তোমাদের বেশি বেশি করে দেয় দেখি, এগুলো একটু দেখো। আর দেখে নিচ্ছি আর কি টাইপের কোশ্চেন তোমাদের এখানে দিতে পারে। হার্টের যে প্রথম সাউন্ড, সেই প্রথম সাউন্ডটাকে বলা হয় লাভ, এটাও লিখে রাখবে। ফার্স্ট সাউন্ড অফ হার্ট, দেখো হার্ট, লাভ ডাব সাউন্ড হ্যাঁ হবে। লাভের পরে হচ্ছে সেকেন্ড সাউন্ড হচ্ছে ডাব। ডাব। তো আমাদের হার্টে অ্যাকচুয়ালি 4বার সাউন্ডটা প্রডিউস হয়, 4বার, 4টে সাউন্ড প্রডিউস হয়। তো তার মধ্যে প্রথম দুটো সাউন্ডই হচ্ছে লাউডার, যে দুটো আমরা শুনতে পাই, এই যে লাভ আর ডাব। আর বাকিগুলো আমরা শুনতে পাই না, মানে বাকি যে দুটো আছে এক্সট্রা। ক্যাপিলারি, সেকেন্ড সাউন্ড, এক সেকেন্ড, আরো কি দেওয়া যেতে পারে তোমাদের? আচ্ছা, যাই হোক, আরো মোটামুটি তোমরা সব নোট ডাউন করে নিয়েছো তো, যেগুলো বলে দিয়েছি? হ্যাঁ স্যার। ওকে, এই যে ব্লাড ক্লটিং বলি না, রক্ত জমাট বাঁধে, এই যে রক্ত জমাট বাঁধার জন্য 13খানা ফ্যাক্টর চাই। মানে একটা ফ্যাক্টর আরেকটা জিনিসকে অ্যাক্টিভেট করবে, সে আরেকটা জিনিসকে অ্যাক্টিভেট করবে, সে আরেকটা জিনিসকে অ্যাক্টিভেট করবে, এরকমভাবে 13খানা ফ্যাক্টর অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, ইনিশিয়ালি টোটাল 15খানা ফ্যাক্টর অ্যাক্টিভেট হওয়ার পরে তোমার হয় আমাদের ব্লাড ক্লটিং হয়। তো প্রথমে 13খানা অ্যাক্টিভেট হওয়ার পরে কি হয় আমি তোমাকে বলছি, ঠিক আছে? ধরো যে রিজনে তোমার ইনজুরি হলো, সেইখানে কি হবে, সেখানে ইনঅ্যাক্টিভেট ফর্মে থাকবে হচ্ছে তোমার কি বলবো, প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন, তোমাদের বলেছিলাম থ্রম্বিন প্রোটিন তোমার অ্যাক্টিভেশন ইয়েতে হেল্প করে ব্লাড ক্লটিংয়ে। তো প্রো প্রো লেগে আছে মানে এ অ্যাডভান্স নয়, কিন্তু এ ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, এই ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। তো একে অ্যাক্টিভেট করার জন্য একটা দুটো করে এরকম 13খানা ফ্যাক্টরকে আগে অ্যাক্টিভেট হতে হবে। ঠিক আছে, সেই 13খানা ফ্যাক্টর অ্যাক্টিভেট হওয়ার পরে যেটা 13 নম্বর পজিশনে থাকবে, 13তম যে ফ্যাক্টর, ও কি করবে, ও প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভেট করবে, অ্যাক্টিভেট করে একে কনভার্ট করবে থ্রম্বিনে। এবার থ্রম্বিন আমাদের রক্ত জমাট বাঁধতে হেল্প করবে না, এ নিজে একটা অ্যাক্টিভেট ফর্মে এলো, এ একটা অ্যাক্টিভেটর, এ আরেকজনকে অ্যাক্টিভেট করবে। এ তারপরে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনোজেনকে অ্যাক্টিভেট করবে, দিয়ে অ্যাক্টিভেট করে কনভার্ট করবে একে ফাইব্রিনে। এই যে ফাইব্রিন, আলটিমেট এই ফাইব্রিন তোমার রক্তকে জমাট বাঁধতে হেল্প করে। তো রক্ত জমাট বাঁধতে যদি পরীক্ষায় বলে যে কোন আয়নটা হেল্প করে, কোন মেটালিক আয়ন হেল্প করে, তাহলে অ্যান্সারই হবে কিন্তু ক্যালসিয়াম। কারণ কি, ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতেই এই ফাইব্রিনোজেন বলো বা প্রোথ্রম্বিন বলো, এই প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হচ্ছে, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হচ্ছে। ঠিক আছে, তার জন্য ক্যালসিয়াম আয়নটাও দরকার। এই ফাইব্রিন যেটা দেখছো, এই ফাইব্রিন কি করে, এ ধরো
এই একটা জায়গায় ধরো এখানে কেটে গেছে, তো এদিক দিয়ে রক্ত বেরিয়ে যাবে। তো এখানে ও ফাইব্রিন জাল মতো তৈরি করতে থাকে, জাল। তো সেই জালের মধ্যে দিয়ে রক্ত রসটা তো প্রথমে বেরিয়ে যাবে, বাট সেই জালের ওপরে কি হবে, রক্তের সেলগুলো আটকাতে থাকবে, একটা দুটো করে আটকাতে থাকবে। এবার রক্তের সেলগুলো যখন একটা দুটো করে জালের মধ্যে আটকে যাবে সলিড, তখন আস্তে আস্তে আর রক্ত রস বা রক্ত কিছুই বাইরে বেরোতে পারবে না। ঠিক আছে? তো এই জালটা তৈরি করে হচ্ছে ফাইব্রিন। এবার হচ্ছে তোমাদের ওই, কি বলবো, ব্লাড গ্রুপের ব্যাপারটা লাস্ট, যেটাও তোমরা মোটামুটি সবাই জানো, তা আমি বলে দিচ্ছি আরেকবার। আমাদের যে ব্লাড গ্রুপ সিস্টেম, এটা কে ডিসকভারি করে? তোমাদের বলতে পারে আমাদের ব্লাড গ্রুপ, দেখো ব্লাড গ্রুপ সিস্টেম প্রচুর টাইপের আছে, তার মধ্যে যেটা ম্যাক্সিমাম আমাদের পৃথিবীতে চলে সেটা হচ্ছে এবিও সিস্টেম আর আরএইচ ফ্যাক্টর, আরএইচ সিস্টেম, যেটা রিসার্চ আর মাঙ্কি। এইচ সিস্টেমটা কি? ওই তো রিসার্চ মাঙ্কি থেকে এসছে, যেটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে? আরএইচ ফ্যাক্টরটা কি, আরএইচ পজিটিভ, আরএইচ নেগেটিভ, এরকম ব্যাপার আছে, ঠিক আছে? হ্যাঁ, একবার শুনেছি বলতে, বাট এই যে কি এবি জিনিসটা? প্লাস এবি মাইনাস যেটা বলো না, হ্যাঁ, তো প্লাস বলছো মানে তার মধ্যে আরএইচ ফ্যাক্টর আছে, আর মাইনাস বলছো মানে তার মধ্যে আরএইচ ফ্যাক্টরটা নেই। ওইটা বোঝাচ্ছে। এটাই বোঝাচ্ছে, আর কিছু নেই এর মধ্যে, ঠিক আছে? তো এই একটা জিনিস বোঝো যে এবিও যে সিস্টেমটা, এটা কে ডিসকভারি করে, পরীক্ষাতে এই কোশ্চেনটা তোমাদের দেবে। কার্ল ল্যান্ডস্টেনার। আর আরএইচ ফ্যাক্টর যেটা আছে, এটাকে কে ডিসকভারি করে, তো এটাও সেই একই ব্যক্তি আছে, কার্ল ল্যান্ডস্টেনার, বাট ওর সাথে আরেকজনও আছে যার নাম হচ্ছে এ এস ওয়েনার। ঠিক আছে? এই দুজন মিলে আর এ সিস্টেম হিসেব মানে তৈরি করেছে, আর এবিও সিস্টেম তৈরি করেছে কার্ল ল্যান্ডস্টেনার। এই এই যে ব্যাপারটা, এই ব্লাড গ্রুপ প্রচুর ডেপথে ব্যাপার আছে, ঠিক আছে? আমি জানি জিনিসটা, আমি পড়েছি, মানে আমার একটা জায়গায় লাগতো সেজন্য আমি পড়েছিলাম খুব ভালো করে। তো মানে প্রচুর ডেপথের ব্যাপার, বুঝলে তো? এবিও সিস্টেম যদি অ্যাকচুয়ালি তুমি যদি বোঝাতে যাই, তো বোঝাতে গেলে তোমার দুটো ক্লাস ওখানেই চলে যাবে। কারণ কি তুমি মানে, অনেকে বলবে যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এই দুটো জিনিস বোঝাতে গিয়ে জীবন নাজেহাল হয়ে যাবে। একটা জিনিস দেখো, অ্যান্টিজেন আমরা বলি তাদেরকে যারা বাইরে থেকে আমাদের বডির ভেতরে আসে, যে কোনো প্যাথোজেন, যে কোনো কিছু। হ্যাঁ, আবার আবার বলি যে অ্যান্টিজেন আমাদের বডির মধ্যেই আছে, ঠিক আছে? হ্যাঁ, ব্যাকটেরিয়া আছে আছে মানে, বলা হয়। বলে না যে, না না আমি তোমাকে বলছি জিনিসটা কীরকম, একটা টেবিল আঁকি তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? দাও। ব্লাড গ্রুপ, তো ব্লাড গ্রুপ কি কি হয়, এ হয়, বি হয়, এ বি হয়, আর ও হয়। এবার হচ্ছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। আমরা অ্যান্টিজেনের যদি তুমি ডেফিনেশন কোথাও দেখো, তো বলবে এটা বাইরে থেকে কোনো একটা জিনিস যেটা বডিতে আসছে। আবার আমি বলছি যে এ ব্লাড গ্রুপ যাদের মধ্যে আছে, তাদের মধ্যে অ্যাকচুয়ালি এ অ্যান্টিজেন আছে, ঠিক আছে? আর তাদের মধ্যে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা হচ্ছে বি অ্যান্টিবডি তৈরি হয়। আবার যেটা বলছি যাদের ব্লাড গ্রুপ বি, তাদের মধ্যে অ্যান্টিজেন হচ্ছে বি, আবার অ্যান্টিবডি তৈরি হয় হচ্ছে এ। যার ব্লাড গ্রুপ এ বি, তার মানে তার অ্যান্টিজেন, তার বডিতে যে অ্যান্টিজেন আছে সেটা হচ্ছে এ বি অ্যান্টিজেন আছে, আর অ্যান্টিবডি হচ্ছে নীল।
কোনো অ্যান্টিবডি থাকবে না তার মধ্যে। আর যে হচ্ছে, যার ব্লাড গ্রুপ হচ্ছে ও, তার মধ্যে অ্যান্টিজেন আছে হচ্ছে তোমার নীল, কোনো অ্যান্টিজেন নেই। তার মধ্যে অ্যান্টিবডি থাকবে হচ্ছে এ অ্যান্ড বি, দুটো অ্যান্টিবডি থাকবে। এই টেবিলটা এটাই বলছে, এটা বোঝাতে গেলে তোমার দুদিনের ক্লাস লাগবে। এই যে অ্যান্টিজেন ব্যাপারটা বুঝতে পারবে না কি জিনিস। আমাদের যে সেল, সেই সেলের ওপরে এক ধরনের প্রোটিন থাকে। সেই প্রোটিনের সাথে কি লেগে আছে না লেগে আছে সেই অনুযায়ী ডিটারমাইন করা হয় যে তোমার বডিতে কোন অ্যান্টিজেনটা আছে। অ্যান্টিজেন এ আছে, না অ্যান্টিজেন বি আছে, না দুটোই আছে, নাকি কোনোটাই নেই। কথাটা বুঝতে পারলে? বুঝবো কি করে? তো ওটা তোমার বুঝে লাভ নেই তো। ওটা যারা এইসবের সাথে যুক্ত আছে, যারা এসব নিয়ে আছে, যারা ব্লাডে কাজ করে, তাদের বোঝার দরকার। ঠিক আছে? তো কোনটুকু মনে রাখবো তাহলে? হ্যাঁ, তো তোমাকে এটা বুঝতে গেলে তো তোমার ব্লাড সেল নিয়ে তোমাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে তোমার ব্লাড সেলের সারফেসের উপরে সেই সেই প্রোটিনটা আছে কিনা। ঠিক আছে? হুম। ফ্রুক্টোজ ট্রান্সফারেজ বলা হয়। ঠিক আছে? আরো প্রচুর আছে, গ্লাইকোপ্রোটিন, তারপরে থাকে হচ্ছে ফ্রুক্টোজ ট্রান্সফারেজ বলে এক ধরনের প্রোটিন। সেই অনুযায়ী ডিটারমাইন করা হয় যে তার বডিতে কোন অ্যান্টিজেন আছে। আবার আমরা বলছি দেখো বডিতে অ্যান্টিজেন আছে, আবার বলছি অ্যান্টিজেন বাইরে থেকে যেটা আসছে সেটাকে অ্যান্টিজেন বলছি। এই জিনিসগুলোই কনফিউজ করে। ঠিক আছে? তো এটা বুঝে এমনি কোনো লাভ নেই তোমাদের। তো এমনি এটা মনে রাখবে। ঠিক আছে? জাস্ট লার্ন করে নেবে যে কারো ব্লাড গ্রুপ এ, মানে তার বডিতে এ টাইপের অ্যান্টিজেন আছে। এটা এক ধরনের প্রোটিন, যেটা তোমার ওই আরবিসির, যে আরবিসি আছে, রেড ব্লাড সেল, রেড ব্লাড হুম। সেলের ওপরে সারফেসে লেগে থাকে প্রোটিনটা। ওটা থেকেই ডিটারমাইন করা হয় যে তোমার ব্লাড গ্রুপ কী। যে রক্ত টেস্ট করতে যাও না, রক্ত দাও না, তো হ্যাঁ। ওরা তখন ওই প্রোটিনটা দেখে ওরা ডিটারমাইন করে যে প্রোটিনটা কী আছে, কী অ্যান্টিজেন আছে। ঠিক সেরকমভাবে মানে যদি, সেম, যখন সেম অ্যান্টিজেন থাকবে ওই ব্লাড গ্রুপ মানে, হুম, মানে যদি, আমরা দিতে হ্যাঁ, পারবো মানে হ্যাঁ, ও দেখে নিচ্ছে পেশেন্ট। যে আছে এই অ্যান্টিজেনটা আছে, তার মানে এটা তো অ্যান্টিজেন এ, তাহলে এটা এ ব্লাড গ্রুপ। কারো কাছে প্রোটিনটা আছে তার সাথে অন্য কিছু লেগে আছে, তার মানে সে বুঝে যাবে যে এটা হচ্ছে বি অ্যান্টিজেন। ঠিক আছে? তখন এটাকে তোমার ব্লাড গ্রুপ বি বলে দেবে। কারো কারো মাথাতে কারো মাথাতে দেখো দুটোই আছে, কারো উপরে হ্যাঁ। ওই দুই রকমেরই প্রোটিন আছে, তাহলে সে হচ্ছে এ এ বি। বি। কারো আবার নেই, তাহলে সে হচ্ছে নীল। ঠিক আছে? এবার দেখো, যার বডিতে অ্যান্টিজেন এ আছে, অ্যান্টিজেন এর এগেনস্টেই কিন্তু, দেখো অ্যান্টিজেন এ আছে, এখন যদি এর মধ্যে অ্যান্টিবডিটাও যদি এ তৈরি হয়, তাহলে কি হবে, ওর নিজের সেলকে ও মেরে দেবে। ওর বডিতে যে অ্যান্টিবডিগুলো তৈরি হবে, আর্মিগুলো তৈরি হবে, ওরা কি করবে, নিজের ব্লাড সেলকেই মেরে দেবে। সেই জন্য হ্যাঁ। যার অ্যান্টিবডি এ আছে, সরি, যার অ্যান্টিজেন এ আছে, তার মধ্যে অ্যান্টিবডি উল্টো তৈরি হবে, বি। বি তৈরি হবে। যদি এ তৈরি হতো তাহলে পরে কিন্তু ওকে মেরে দিত, সেম টাইপের হয়ে যাচ্ছে তো ওকে মেরে দেবে। এটা এর হচ্ছে জন্য ও নীতি। এর জন্যই ও নিতে পারে না কোনো ব্লাড, শুধু ও হ্যাঁ, ছাড়া। হুম, তো এগুলো হচ্ছে কারণ। আচ্ছা। তো যেটা হচ্ছে আমরা ওকে কি বলি, ইউনিভার্সাল ডোনার বলি এই জন্য। ঠিক আছে? আর এ বি ইউনিভার্সাল রিসিভার। হুম, ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার, এবি হচ্ছে ইউনিভার্সাল রিসিভার। কারণ কি, দেখো ওর মধ্যে তো কোনো অ্যান্টিবডি নেই, ও যা না। খুশি ব্লাড নিতে পারে, ওর বডিতে তো অ্যান্টিবডি তৈরিই হবে না, ওকে মারার জন্য তো কেউ তৈরি হবে না, তো ওর কোনো চাপ নেই। ঠিক আছে? হুম। কিন্তু যার মধ্যে এ বি দুটোই অ্যান্টিবডি তৈরি হবে, তার ক্ষেত্রে চাপ, মানে তার পাওয়া ক্ষেত্রে। যায় না এর জন্যই হুম, ও ব্লাড। আমার তো তারপর পজিটিভ। হুম, প্লাস মাইনাসে এখানে আবার কি গল্প আছে? প্লাস মাইনাসের মধ্যে ওই যে আর এইচ ফ্যাক্টর, ওটা আবার আরেকটা প্রোটিন। ওই আর এইচ ফ্যাক্টর ধরো অ্যান্টিজেন আছে, তার সাথে দেখা গেলো ওই আর এইচ ফ্যাক্টরটা তোমার আছে, তাহলে তোমার এ পজিটিভ ব্লাড হয়ে গেল। আর এইচ হুম। ফ্যাক্টরটা মানে ওই প্রোটিনটা যদি না থাকে তখন হয়ে গেল এ নেগেটিভ ব্লাড। আর এইচ ফ্যাক্টরটা থাকলে কি লাভ হয় বা কি ক্ষতি হয়, কিছু কি তো হবে, আর এইচ ক্ষতি ফ্যাক্টরটা হয়, আছে। কি লাভ হয়, এই বোঝাতে আর এইচ ফ্যাক্টর মোটামুটি 80% পিপুলের মধ্যে থাকে। ঠিক আছে? হ্যাঁ। এটুকু জেনে রাখো। এবার ক্ষতি লাভ বলতে গেলে তো সে একই ব্যাপার হয়ে যাচ্ছে, মানে যে তোমাকে ভেঙে বোঝাতে হবে এগুলো, ও, নাহলে জিনিসটা বুঝতে পারবে না কি হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। আর ওই ভেঙে বোঝানো ওই ক্লাস মানে তোমার প্রচুর ইয়ে হয়ে যাবে, শুধু ওতেই চলে যাবে 2 ঘন্টা। এটা আমি ডাব্লিউবিসিএস এর জন্য তোমার এখানে একটা কোচিং সেন্টার এরকম বলেছিল, পড়াতে যেতাম। হ্যাঁ। তো ওখানে ওরকম কিছু ছেলে মেয়ে থাকতো। এবার আমার তো অসুবিধা নেই, আমার তো যত ক্লাস হবে তত আমার সুবিধা। হুম। ঠিক আছে? আমি টাকা পেয়ে যাবো।
দিয়ে আমি 2 দিন ধরে তোমার এই আরএইচ ফ্যাক্টর আর এবিওর, এবার আমাকেও পড়তে হয়েছিল, লার্ন করতে হয়েছিল অনেক কিছু, ঠিক আছে, কারণ হুম। আমিও অতটা জানতাম না। দিয়ে আমি নিজে 2 দিন ধরে পড়েছি ভালো করে, পড়ে গিয়ে ওদের দুটো ক্লাস ওর উপরে এক্সট্রা আমার চলে গেছে। ছেলেপিলে খুশি, কিন্তু ইনস্টিটিউটের মালিক খুশি নয়। বলছে তুমি সিলেবাসের বাইরে জিনিস করাচ্ছ, বুঝেছো, তো ওই এগুলো তো, ইনস্টিটিউট, এই তো একটা ইনস্টিটিউট থাকলে এই একটা প্রবলেম। এগুলো কি মানে আর করবে, ওগুলো তোমাদের ইনস্টিটিউটকে নিয়ে এখন চলতে হয়, কিছু করার নেই। তো আরএইচ ফ্যাক্টর এটা জেনে আপাতত কোনো লাভ নেই, ওকে। আমি যদি পারি ভবিষ্যতে কোনো দিন আমার ইউটিউব চ্যানেল খোলার কথা আছে, তো হ্যাঁ খুললে স্যার, পরে তোমরা সেখানে দেখতে পাবে, তোমাদের সব রকম ভিডিওই আমি বানাবো, চাপ নেই। অবশ্যই স্যার, জয়েন তো করবো, জি, শেখাও। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, আমাদের যে হার্টটাও তো কিছু টিস্যু দিয়ে তৈরি, মাসেল দিয়ে তৈরি। তো সে হ্যাঁ। হার্টের টিস্যু বা হার্টের যে ওয়াল, দেওয়াল, সে দেওয়ালে 3 রকমের লেয়ার, 3 রকমের টিস্যু লেয়ার থাকে। একদম ওপরের যে টিস্যু লেয়ার, সেটাকে বলা হয় তোমার এপিকার্ডিয়াম। অ্যাকচুয়ালি সেটাকে পেরিকার্ডিয়াম বলা হয়। এপিকার্ডিয়ামটা হচ্ছে পেরিকার্ডিয়ামেরই একটা পার্ট। মানে আমাদের যে হার্টটাকে একদম বাইরে থেকে যে পর্দা দিয়ে সারাউন্ড করে আছে, সেই পর্দাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে একটা থিন মেমব্রেন দ্যাট সারাউন্ডস দ্য হার্ট, ঠিক আছে, লিখে রাখো, থিন মেমব্রেন, ইট ইজ দ্য থিন মেমব্রেন দ্যাট সারাউন্ডস দ্য হার্ট, যেটা আমাদের টোটাল হার্টকে সারাউন্ড করে আছে। তো এটা একটা মেমব্রেন, এটা হার্টের ওয়ালকে তৈরি করছে না, ঠিক আছে, জাস্ট বাইরে থেকে ওপর থেকে একটা প্রোটেক্টিভ একটা লেয়ার। কিন্তু হার্টের যে ওয়াল, ওই ওয়ালটা 3টে লেয়ার দিয়ে তৈরি। সেই 3টে লেয়ারের মধ্যে প্রথমটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম। তো এই এপিকার্ডিয়ামের সাথে পেরিকার্ডিয়াম অ্যাটাচ আছে, কারণ কি এপিকার্ডিয়ামটা একদম উপরের লেয়ারটা, আর তার উপরে একটা থিন মেমব্রেন আছে, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। বুঝতে পারলে? হার্টের যে ওয়াল, হার্টের যদি ওয়াল, যদি একটা টিস্যুকে নিয়ে যদি ভালো করে আমরা দেখি, তো এই টিস্যুটা এরকম একটা দুটো এরকম 3টে লেয়ার আছে, একটা, দুটো, 3টে লেয়ার। আর এই ওপরের লেয়ারের ওপর দিয়ে একটা থিন পাতলা একটা কোটিং আছে। সে পাতলা কোটিংটা হচ্ছে বলছি আমরা পেরিকার্ডিয়ামের কোটিং। আর পেরিকার্ডিয়ামের নিচে এই যে একটা লেয়ার আছে, সেটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়ামের নিচে যে লেয়ারটা আছে তার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। এরা, এই যে এপিকার্ডিয়াম এটা এক ধরনের টিস্যু দিয়ে তৈরি, মায়োকার্ডিয়াম হচ্ছে এক ধরনের টিস্যু দিয়ে তৈরি, ঠিক আছে। তারপর নিচে যেটা আছে একদম ভেতরের দিকে, সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে, এটা এক ধরনের টিস্যু। তো এই 3 রকমের টিস্যুর মধ্যে আমাদের হার্ট সব থেকে বেশি কোন টিস্যুটা দিয়ে তৈরি, পরীক্ষায় কোশ্চেন এটা দেয়, তো সেটা হচ্ছে তোমার মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম হচ্ছে 95%, হার্টকে মানে হার্টের যে টিস্যু, তার 95% টিস্যু হচ্ছে মায়োকার্ডিয়াম টাইপের। সব থেকে থিক লেয়ার হার্টের মধ্যে কোন টিস্যুর লেয়ারটা সব থেকে থিক, তো সেটা হচ্ছে মায়োকার্ডিয়ামের লেয়ারটা সব থেকে থিক। এই লেয়ারের মধ্যে ওই যে এভি নোডের টিস্যুগুলো বলছি, সেগুলো এই টিস্যুগুলো দিয়েই তৈরি। তো মায়োকার্ডিয়ামের টিস্যুগুলোই হার্টের পাম্পিংয়ে হেল্প করছে, ঠিক আছে, রেসপন্সিবল ফর ইটস পাম্পিং, এই টিস্যুটাই রেসপন্সিবল, ঠিক আছে। রেসপন্সিবল ফর ইটস পাম্পিং। লেখা হয়েছে এগুলো সব। হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবার তোমাদের কাজ, আমি একটা ছোট্ট কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমাদের দুটো বায়োলজি চ্যাপ্টার পড়িয়েছি না, দুটো বায়োলজি চ্যাপ্টার পড়ানো হয়েছে তো। হ্যাঁ, দুটো দুটো মনে হয় হ্যাঁ, করেছিল। একটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম আর একটা হচ্ছে ব্লাড সার্কুলেশন, এই দুটো পড়ানো হলো।
তোমাদের ওখানে তোমরা দেখবে এসএসসি জেইর বই আছে কারো কাছে, পিডিএফ বই কিছু? এসএসসি যে তো বই আছে, একটা তরুণ গোয়ালার আছে ওই বইটা। তরুণ গোয়ালের এসএসসি জেইর বই? ওটা তো ডাব্লিউবিসিএস এর বই। না না, তরুণ গোয়ালের মানে এসএসসি যেই না, তরুণ গোয়ালের মানে পুরো বইটা থাকে না সব মধ্যে, হুম, জিকে মানে জিকে জিকে টাইপের। হিস্ট্রি জিওগ্রাফি, যে হ্যাঁ জিকে টাইপের ওই বইটা আছে। আর একটা লুসেন্টের আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এমনি এসএসসি জেই সেরকম কিছু নেই? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পত্র নেই তোমাদের কাছে? প্রিভিয়াস একটা দেখতে হবে, ওটা নেই এখন দেখবে তোমাদের হাতের কাজ, কাছে। কাজ হচ্ছে এই রিলেটেড এমসিকিউ যেগুলো তোমাদের তোমাদের দিকে আসে সেগুলো একটু সলভ করা। সেখানে যদি কিছু আটকায় আমাকে পাঠিয়ে দেবে, ওই গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এমনি আপনার কাছে কোনো মানে এমসিকিউ টাইপের কিছু নেই প্র্যাকটিসের জন্য? আমার কাছে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আছে, প্রচুর বই আছে আমার কাছে, সব বইয়ের মধ্যেই আছে। এমনি এসএসসির জন্য কোনটা প্রেফার করবেন মানে প্র্যাকটিসের জন্য? এসএসসির জন্য আমি সবসময় বলবো এসএসসির বই ইউজ করবে। মানে আমার বন্ধুগুলোদের দেখতাম যারা এরকম এসএসসির জন্য খাটতো, তারা তো এসএসসির বই রাখতো গো। কিরণ টিরণ কি কি সবের বই রাখতো ওরা। কিরণগুলো হ্যাঁ। আছে, বই আমি কিনেছিলাম, দেখতে হবে আমার। আর আরে কারণ- বই কেনার দরকার নাই, ইন্টারনেটে একটু সার্চ করবে, ঠিক আছে? যে হুম। এরকম এরকম নন টেকনিক্যাল পার্ট থেকে যে এমসিকিউ গুলো আসে এরকম লিখে নাও। আচ্ছা, লন টেকনিক্যালে অতটা তো প্রেশার দিই না। ও আচ্ছা আচ্ছা, তাহলে অত পুরোটা প্রেশার মানে দিতে হবে না, তাহলে ওটা আমি দেখে নিচ্ছি, ঠিক আছে, কি করা যায় কতটা কি। তোমরা ঠিক। টেকনিক্যাল পার্টটা নিয়ে বেশি করে খাটো। আমার এখনো টেকনিক্যাল মানে সবে শুরু করেছি তো, টেকনিক্যাল পার্টটা তো এখনো অতটা স্ট্রং হয়নি, এর জন্য আমি হুম। এগুলোতে অতটা দেখিনি। মানে উপর থেকে আমি তরুণ গোয়েলের বইটা আছে আর লুসেন্টটা আছে, লুসেন্টটাই পড়ছি। ওগুলো অত দেখে তো তোমাদের জিকে ফিকে অত কিছু তো কভার করতে পারবে না, বেছে বেছে হুম। করতে হবে। ওর যেরকম জন্য ওই ছোট একটা বই আছে, ছোট বই থেকে পুরো মানে চেষ্টা করছি ওটাই পড়ার। ছোট বই শুনেছি ওটা। থেকেও বেছে বেছে করবে, কিরকম আমি তোমাকে বলছি শোনো। হুম। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্রথমে ডাউনলোড করো নেট থেকে। হুম। হুম। তারপরে দেখবে যে কেমন টাইপের কোশ্চেনগুলো দিচ্ছে। আমি দেখেছিলাম পলিটি থেকে কিছু কোশ্চেন দেয়, ইকোনমিক্স থেকে কিছু কোশ্চেন দেয় তোমাদের। হুম। হুম। তো ওইগুলো মোটামুটি দেখে পারবে, ওগুলো কিছু কিছু পার্টিকুলার জায়গা থেকে হয়। তোমার একটু প্রেসিডেন্ট সম্পর্কে জানতে হলো, ইকোনমিকের কিছু একটা ছোটোখাটো জিনিস সম্পর্কে জানতে হলো, একটু এলিমিনেট করে বেছে বেছে করতে হবে। সায়েন্সের হ্যাঁ, ওটা পোর্শনটা তো। থেকে তো আমি যতটা যা লাগবে আমি করিয়ে দিচ্ছি। হুম। তোমাদের আমি খুব তাড়াতাড়ি চোখের পোর্শনটা পড়াবো, চোখ। হুম। কারণ চোখের পোর্শনটা থেকে তোমাদের কোশ্চেন আসে, চোখের কিছু ডিজিজ থেকে। ওকে। হ্যাঁ। তো আজকে এখানে ক্লাসটা আমি স্টপ করে দিচ্ছি তাহলে। ঠিক আছে। আর দেখছি, কালকে তো রাত্রিবেলায় ছাড়া ক্লাস নেওয়া যাবে না। আর একটা ক্লাস বাকি গেছে, ওটা আমি তোমাদের সাথে কথা বলে গ্রুপে লিখে একটা দিনকে অ্যাডজাস্ট করে করে দেবো। সকালে পড়ালে পড়াতে পারেন, আ- বৃহস্পতি শুক্র ছাড়া। কারণ বৃহস্পতি শুক্র কলেজ যাই তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। হুম।